সেখানে জামায়াতের যিনি মানে পোলিং এজেন্ট হবেন তার সিগনেচার সহ একটা কাগজ বাইরে চলে এসেছে। তো এসব দেখে না আসলে আমি একটু মনই খারাপ করলাম যে আসলে তাহলে ভোটের নামে হচ্ছেটা কি। আমরা এর আগে নিশিরাতের ভোটের কথা শুনেছিলাম, এখন কি তাহলে সন্ধ্যা রাতের ভোট হচ্ছে, নাকি এগুলি সবই বানানোও কিন্তু হতে পারে। বানানো হতে পারে কিভাবে? আমি অনেক কিছু দেখেছি, যে আমার নিজের জীবনে একটা ঘটনা বলি। গত 3-4 দিন ধরে আমার কাছে আমাকে কাছে আমারই একটা ফটো কার্ড পাঠাচ্ছেন। সেই ফটো কার্ডটা আপনারা দেখেন, সেই ফটো কার্ড আমার ছবি দিয়ে লেখা হয়েছে যে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসন যা যা করার দরকার সব করছি। এটা আমি দেখলাম, এটা এসেছে। আমি যে ফটো কার্ডটা আপনাদের আমার কাছে পাঠিয়েছি, এখানে আমার দেশের সিম্বল দেওয়া আছে এবং আমার দেশ পত্রিকার একটা কার্ড দেওয়া আছে। আবার নিচে আবার দেখলাম তারা শিরোনাম টাইম নামে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে তারা এটা করেছে। আমার ছবিটাও দিয়েছে এখানে, এআই দিয়ে বানিয়েও সেটা হয়েছে। কিন্তু কোশ্চেনটা হলো, এই কথাটা আমি কোথায় বললাম? আমি নিজে যা কিছু বলি ভাই, আমি মানে সাধারণত আমার নিজের মানে মন থেকে বলি, নিজের চিন্তা থেকে বলি। এই ধরনের চিন্তা তো আমি কখনো করিও নাই। এটা আমি কোথায় বলেছি? যদি কেউ ভিডিওটা দেখাতেন তাহলে ভালো হতো। আমি নিজেও বুঝতে পারছি না এই ধরনের কথা আমি কেন বলতে যাব। এবং আমি নিশ্চিতভাবে আপনাকে আমি গ্যারান্টিতে বলতে পারি এই ধরনের কথা আমি বলিনি। যদ্দূর মনে পড়ে একবার আমি বলেছিলাম, খুব সম্ভবত স্টার নিউজ কিংবা এই ধরনের কোনো একটা অনুষ্ঠানে, আমি যদ্দূর মনে পড়ে, আমি তো প্রচুর টকশো করি, তো আমি বলেছিলাম এরকম কথা যে নির্বাচন শুরুর আগেই তো নির্বাচন নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ শুরু হয়ে গিয়েছে। বিএনপি অভিযোগ করছে যে জামায়াতের প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের লোক বসানো হয়েছে, এবং জামাত অভিযোগ করছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপির লোক বসানো হয়েছে। এবং তারা অভিযোগ করেছে যে এরকম প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা জামাতের অভিযোগ করেছে যে বিএনপিকে জেতানোর জন্য যে কোনো কিছু করতে পারে। এই ধরনের কথা আমি বলেছিলাম বলে মনে করে, কিন্তু এটা তো ওদের অভিযোগ। অন্য একটা দল অভিযোগ করেছে একটা দলের এটা করতে পারে, একটা দলের জন্য এটা প্রশাসন করতে পারে। তো সেই অভিযোগটাকে আপনি যদি আমার কথা বলে চালাই দেন, তো অন্য একজনের অভিযোগকে, তাহলে লোকে তো ভুল বুঝবে। আমি কিনা বলেছি, আমি তো নিজেই অবাক যে এই কথা তো বলার কোনো কারণই নাই, কারণ আমি এরকম চিন্তাও করি না। আর যদি ধরা যাক চিন্তাও করি, তো আমি তো ভাই সাংবাদিকতা করেছি অনেকদিন, আমি তো মিনিমাম সেন্সটুকু আমার আছে যে এটুকু বললে কি এটাকে বলা যায় এভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়া হচ্ছে। এখন আমার সন্দেহ, আমি যতগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি, এগুলো কি আসলেই ঘটছে নাকি এআই দিয়ে বানানো? তো এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। আমরা আগেও বলেছিলাম যে এবারে নির্বাচনে কিন্তু এই ধরনের ফেক কন্টেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু এগুলো আসলে আমারটা যেরকম হয়েছে, অন্যান্য যেগুলো দেখছি সকাল থেকে, সেগুলো যে সেরকমই, সেটা কিন্তু আমি দাবি করি না মানে আমি তো এগুলি চেক করে আসিনি। কিন্তু আমি মনে করি সরকারের এগুলি চেক করা উচিত, নির্বাচন কমিশনের এগুলি চেক করা উচিত, ওদের আগের থেকে এগুলি চেক করা উচিত ছিল। আবার বিপরীত দিকে যদি ঘটনা ঘটেও থাকে, তো সেই ঘটনাগুলি কেন ঘটছে এটাও সরকারের চেক করা উচিত। আমি যে ভিডিওগুলো দেখলাম, একটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আরেকটা দেখলাম যে ঢাকা 5 আসনের, আমরা তো এগুলো দেখলাম, এবং আরেকটা দেখলাম পিরোজপুরের একটা আসনের, এবং এগুলি ফেসবুকে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো এগুলো কেন চলতে দেওয়া হচ্ছে, এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার। এগুলি কিন্তু নির্বাচনের, একটা সুষ্ঠু নির্বাচনের যে পরিস্থিতি, যে বাস্তবতা, তাকে কিন্তু বাধাগ্রস্ত করে, এবং নির্বাচনের মানুষের মধ্যে সন্দেহ তৈরি হবে। ডক্টর ইউনূস বলেছিলেন যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন। এটাই কি শ্রেষ্ঠ নির্বাচনের নমুনা? এটা তো থামাতে হবে, না হলে আমরা তো পৃথিবীর মানুষের কাছে হাস্যকর জাতিতে পরিণত হব। এরই মধ্যে অনেক অঘটন কিন্তু ঘটে গেছে। নির্বাচনের প্রচারণা বলা হচ্ছে যে 48 ঘন্টা আগে থেকে বন্ধ হবে, কিন্তু আমরা গত রাতেও দেখলাম এই যে পিনাকি ভট্টাচার্য নামে এক ভদ্রলোক, তিনি যা নাটক শুরু করেছেন, আমার মনে হয় তিনি প্রতি ঘন্টায় না, প্রতি মিনিটে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন, এবং সমস্ত পোস্ট বিএনপির বিরুদ্ধে বিষোদগার, তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগার, এবং জামাতকে ভোট দিতে হবে, জামাতকে ভোট দেওয়ার জন্য তার প্ররোচনা। শেষে দেখলাম যে বাড়তে একটা পর্যায়ে যে উনি কান্না করছেন। একটা বয়স্ক লোক, মানে এটা কি পাগল না মাথা খারাপ ভাই, কিছু তো বুঝি না। সে আজাদি, ইনকিলাব কি যেন বলে,
পাগলের মতো জামাতের পক্ষে প্রচার করছে। জামাত কি এটা বোঝে না যে এই লোকটা প্রকারান্তরে জামাতের ক্ষতি করছে? জামাত তো তাদের পিআরও চেঞ্জ করা উচিত ছিল। তো এগুলো চলছে এই দেশে এবং আমরা এগুলো দেখছি, এবং এর ফল কি হবে? আলটিমেটলি নির্বাচন একটা হয়ে যাবে এবং সেই নির্বাচনে যেই জিতুক, ধরা যাক কথার কথা যে জামাতের বিজয়ের জন্য পিনাকি ভট্টাচার্য এরকম জান প্রাণ দিয়ে লড়ছে, যদি জামাত জিতে যায় তাহলে এই সমস্ত যে আপনার এই যে অনিয়মগুলো, এগুলো ভার কি জামাতকে বহন করতে হবে না? আমি তো জামাতকে সেন্সিবল পার্টি মনে করেছিলাম। আর বিএনপিরও কিন্তু অনেকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দেখা শুরু করলাম। গাজীপুরে 2 আসনে দেখলাম কি হচ্ছে, সবাইকে বলছে আপনারা সবাই চলে আসেন। তো এই নির্বাচন নিয়ে তো আমি খুবই আশাবাদী ছিলাম যে অন্ততপক্ষে নির্বাচনটা ভালো হবে। কি হবে জানি না, আমি হয়তো বেরোচ্ছি, হয়তো আমি দুপুরের দিকে ফিরে হয়তো আরেকটা কন্টেন্ট করব। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ভোটটা ঠিক মতো দেবেন এবং ভোটে কোনো অনিয়ম দেখলে আপনারাও এরকম আপনার মোবাইল দিয়ে ধারণ করে ফেলুন এবং ফেসবুকে আপ করে দিন। প্রকৃত সত্যটা থেকে কিন্তু যারা প্রশাসনে আছেন, নির্বাচন কমিশনে আছেন, তাদের পক্ষেও সহজ হবে যে প্রকৃত তথ্যটা উদ্ঘাটন করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। 10ই ফেব্রুয়ারি মানে মাঝে আর একদিন, আগামীকাল। তারপরেই 12 তারিখের থেকে সকাল থেকে নির্বাচনে ভোট হবে। বিকেল পর্যন্ত চলবে, অন্যান্য বারের চেয়ে একটু বেশি সময় ধরেই চলবে, কারণ 2টো ভোট। এবং তারপর কাল রাতেই ফলাফল ঘোষণা করার কথা, কিন্তু সম্ভবত তারা করতে পারবে না, আরও একদিন বাড়তি সময় লাগবে বলে মনে করা হচ্ছে। কারণ এর মধ্যে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে মানে নির্বাচনে ফলাফল ঘোষণা করতে পারে একটু সময় লাগতে পারে। এই যে সময় লাগতে পারে বলে উনি বলেছেন, যেটা নাকি নির্বাচন কমিশনের বলার কথা ছিল, কিন্তু দায়িত্ব নিয়ে উনি নিজেই বলে দিয়েছেন। উনি এরকম প্রায় করেন, আগেও করেছেন বহুবার, যেগুলো নিয়ে বিতর্ক হয়েছে, বাট উনি ড্যাম কেয়ার, উনিগুলো পাত্তা দেন না, ওনার যা ইচ্ছা উনি বলে দেন। তো উনি বলেছেন যেহেতু সেটা নিয়ে মানুষের মধ্যে আমার ধারণা একটা আতঙ্ক তৈরি হয়েছে যে নির্বাচনের সঠিক ফলটা কি আমরা পাবো, তা না হলে আগে ভাগেই সরকারের লোক কেন বলছে যে নির্বাচনের ফল প্রকাশে বাড়তি সময় লাগতে পারে, এই সন্দেহ তো থাকছে। তারপরেও যেটা বেসিক পয়েন্ট সেটা হলো যে এই নির্বাচনের ফল প্রকাশের পর কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা, কোনো ধরনের মারামারি সন্ত্রাস, অথবা যেটাকে বলা হয় রক্তগঙ্গা কি বয়ে যাবে, এই প্রশ্নগুলি কিন্তু থাকছে। এই প্রশ্নগুলি নিয়ে আমি আজকের আলোচনা শেষ দিকে একটু আলোচনা করব। তার আগে আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হলো যে গতকালকে নির্বাচনী প্রচারণা একদম শেষ মুহূর্তে, কারণ আজকে সকাল 7টা থেকেই নির্বাচনী প্রচারণা কিন্তু বন্ধ। কাজেই গতকালকে রাতেই প্রধান 2টো দল, যেটা মানে জামায়াতে ইসলামী এবং বিএনপি, এই 2 দলের 2 শীর্ষ নেতা, জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির জনাব তারেক রহমান, ওনারা জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন, বিটিভিতে সেটা প্রচারিত হয়েছে। সেই ভাষণ 2টো নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা এই ভাষণ 2টো আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো আমার কাছে কেমন লেগেছে কার ভাষণ সেটা নিয়ে একটু আমি কথা বলতে চাই। আমি যদি প্রথমে তারেক রহমানের কথাটা বলি, তারেক রহমান ভাষণ দিয়েছেন পুরো 37 মিনিট 13 সেকেন্ড, আমি যেটা পেয়েছি। বিশাল ভাষণ, এক পর্যায়ে না ক্লান্তি এসে গিয়েছিল আমার, এত লম্বা ভাষণ আমি কেন শুনবো? মানুষের তো একটা সময়ের দাম আছে, এত লম্বা ভাষণ আমি পছন্দ করিনি। বিপরীত দিকে শফিকুর রহমান ভাষণ দিয়েছেন, যেটা এটা তুলনামূলকভাবে ওই ভাষণের প্রায় অর্ধেক, উনি দিয়েছেন 19 মিনিট 15 সেকেন্ড। এটা তুলনামূলকভাবে ছোট, অর্ধেক, কিন্তু অর্ধেক হলেও এটা যে শুনতে খুব শ্রুতিমধুর ঠেকেছে তাও কিন্তু আমার কাছে মনে হয়নি। কেন হয়নি সেটাও আমি আপনাদেরকে বলবো। 2টো ভাষণের টাইপটা 2 ধরনের, 2টো ভাষণের ক্যারেক্টার ছিল টোটালি 2 ধরনের। আমার কাছে যেমন ধরেন আপনি তারেক রহমান সাহেব কি বলেছেন, অনেক কথা বলেছেন, আমি 2-একটা চুম্বক পয়েন্ট আমার কাছে যেগুলি চুম্বক মনে হয়েছে, গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলো আপনাদেরকে আমি একটু বলি। যেমন উনি কর্মসংস্থানের উপর গুরুত্ব দিয়েছেন, 1 কোটি কর্মসংস্থান কিভাবে বানাবেন এবং এই জন্য কীভাবে শিক্ষা দিবেন, মানে আপনার কারিগরি শিক্ষা, ব্যবহারিক শিক্ষা দিবেন, শিক্ষিত বেকার দেবেন, শিক্ষা শেষে যারা বেকার থাকবে ওদেরকে ভাতা দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, 2,500 টাকা করে প্রত্যেককে দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন,
এবং কোত্থেকে দেবেন সেটাও বলে দিয়েছেন। উনি বলেছেন যে এখন এই ফ্যাসিবাদী আমলে যে বিদেশে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হতো, উনি পাচারটা বন্ধ করবেন। পাচারটা বন্ধ করতে পারলে ওই টাকা দিয়ে এটা হয়ে যাবে। খুবই উচ্চাভিলাষী একটা, মানে উনি যে পাচার বন্ধ করতে পারবেন এটা ওনার সদিচ্ছাটা এতে প্রকাশিত হয়েছে। কিন্তু পারবেন কি? যদি না পারেন, যারা পাচার করে অভ্যস্ত তারা কি পাচার করবে না, অথবা ওনাকে মেনে নেবে? পাচার করতে না দিলে তারা কি অন্য ভূমিকা অবতীর্ণ হবে না? এসব বস্তু থাকছে। কিন্তু ওনার প্ল্যানটা আমার কাছে মনে হয়েছে পুরো পয়েন্ট উনি প্ল্যান করেছেন। এবং উনি বলেছেন যে রাষ্ট্রের মালিক আসলে জনগণ, সেটা কেবল খাতায় কলমে থাকে। উনি করে দেখাবেন যে জনগণের যার যে অধিকার সেগুলো উনি যাতে নিশ্চিতভাবে পায় সেই ব্যবস্থা উনি করবেন। উনি একদম টু দ্য পয়েন্ট আরও কিছু কথা বলেছেন। মসজিদের এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে অন্যান্য ধর্মের, এখানে যারা নাকি ধর্মগুরু যারা আছে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছে, এদের অর্থনৈতিক সুবিধার কথা উনি বলেছেন, যাদের অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখুন, ইসলামে একটা এলাকার মসজিদের যিনি ইমাম থাকেন, খতিব থাকেন বা মুয়াজ্জিন থাকেন, এরা কিন্তু ধর্মীয়ভাবে খুব সম্মানিত ব্যক্তি, কিন্তু তাদের জীবনযাপন কিন্তু খুব মানে দরিদ্র হালে কাটে, কারণ তাদের তো আর কোনো ইনকাম নেই। এই জন্যই তারা করে কি, ওই এলাকার যা নাকি দুষ্ট লোক আছে কিন্তু অর্থশালী লোক আছে, তাদের কথা শুনতে বাধ্য হয়। কাজে এরা যদি নিজেরা স্বাবলম্বী হয়, তখন আসলেই তারা কিন্তু ওখানকার সমাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন। আমি মনে করি এটা খুব জরুরি, কারণ আমাদের এই দেশটা আপনি চান বা না চান, এটাই বাস্তবতা যে এখানে ধর্মীয় আলেমদের একটা গুরুত্ব কিন্তু আছে। তাদেরকে স্বাবলম্বী হওয়ার সুযোগ যদি সরকারের থাকে তাহলে সেটা দেওয়া উচিত। আমার কাছে এটা ভালোই লেগেছে। তারপরে আরও অনেক কিছু বলেছেন উনি, যে পরিকল্পনা উনি যে নিচ্ছেন, উনি একটা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা তো অনেক পরিকল্পনা নেই, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে কিন্তু দুর্নীতি হয়, এবং এই দুর্নীতি উনি কঠোরভাবে দমন করতে চেয়েছেন। মানে উনি যে পরিকল্পনা নেবেন, যেমন আমি নিজেও কিন্তু অনেকবার বলেছি যে আপনি বলেছেন যে বস্তির জন্য আপনি বস্তিতে আপনি বানাবেন, ফ্ল্যাট বানাবেন, কিন্তু যাদেরকে বানাতে দিবেন তারা কি করবে? তারা তো চুরি করবে, এবং তারা তো সেখানে নিজের আত্মীয় স্বজনের নাম বসিয়ে দেবে। উনি ওই বিষয়টা কি নাম যায় না, উনি বলেছেন যে এই পরিকল্পনা বাস্তবায়নে যে দুর্নীতি হয় এটাকে উনি কঠোরভাবে দমন করবেন। এবং আরও বলেছেন, আমি এই শব্দটা আমার ভালো লাগছে, যে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি ততটাই কঠোর হবে। মানে ম্যাক্সিমাম কঠোরতা দেখাবে, মানে দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের জেহাদ বলতে পারেন। আরেকটা কথা বলেছেন, আমি বেশি লম্বা করবো না, বুঝতেই পারছেন প্রায় লম্বা তো ভাষণ, হ্যাঁ, আধা ঘন্টার বেশি ভাষণ বলে তো অনেক কথাই বলা যায়। যে কথাটা বলেছেন একটা, সেটা আমি বলি, সেটা হলো যে এই 12 তারিখে আপনারা বিএনপিকে ভোট দিবেন, 13 তারিখ থেকে বিএনপির এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন, এবং এই দায়িত্বটা তারা ঠিক মতো পালন করছে কিনা সেটা দেখার দায়িত্ব আমি নিচ্ছি, মানে আমি তারেক রহমান নিচ্ছি। মানে মূলত যেটা বোঝা গেল যে উনি সামগ্রিকভাবেই পুরো জাতির দায়িত্বটা উনি নিজের কাঁধে নিতে চান এবং নেওয়ার কথা ওনার ইচ্ছা আছে। আমার কাছে ভালো লেগেছে, একজন নেতার এরকম বক্তব্য হওয়া উচিত। আমি যদি এর বিপরীতে ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটা 19 মিনিট 15 সেকেন্ডের বক্তব্যটা দেখি, আলোচনা করি, তাহলে আমরা কি পাই? জামাত নেতা ডক্টর শফিকুর রহমান উনি প্রথম থেকে যে কথাটা বলেছেন যে এই দেশটা ওনারা তরুণদের হাতে তুলে দিতে চান, তরুণরাই এই দেশের কাণ্ডারি হবে, তরুণরাই হাল ধরবে, তরুণরাই সবাইকে মিলে ঐক্যের বাংলাদেশ গড়বে। খুবই ইন্টারেস্টিং কথা। উনি এই সঙ্গে এই কথা বলেছেন যে পরিবারতন্ত্রের উনি অবসান ঘটাতে চান, মানে পরিবারের পরিচয়ে কেউ ক্ষমতা দখল করবে এটা ওনারা চান না। বোঝা গেছে এই আলোচনাটা, সরাসরি আক্রমণটা তারেক রহমানের প্রতি উনি দিয়েছেন। লুটপাটের অবসানের কথা বলেছেন। তারপরে উনি প্রমাণ হিসেবে বলেছেন যে জামাতই পারবে, কারণ জামাতের অতীতে যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা লুটপাট করেনি, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আসেনি, এগুলো উনি উল্লেখ করেছেন। এবং উনি বলেছেন যে নারীকে মূল্যায়ন করা হবে, নারীকে নিরাপত্তা দেওয়া হবে, কেউ যেন ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস না করে সেটা দেখানো হবে। এবং উনি 3টা ক্ষেত্রের কথা বলেছেন যে দেশের উন্নতি করতে হলে এই 3টা ক্ষেত্রে উন্নতি করতে হবে, এবং এই 3টা ক্ষেত্রে কী করতে হবে? শিক্ষায় সংস্কার আনতে হবে, বিচার বিভাগ আমূল ঢেলে সাজাতে হবে, এবং অর্থনীতির সংস্কার করতে হবে। এই 3টাকে উনি মেইন টার্গেট হিসেবে বলতে চেয়েছেন। তো প্রবাসীদের নিয়ে কথা বলেছেন। তারপরে আপনি বলেছেন যে আমাদের পরিবর্তনে একটা মহা সুযোগ এসেছে, আমরা যেন এই সুযোগটা হেলাই না হারাই, এবং বারবার উনি কিন্তু তরুণদের হাতে ক্ষমতা দিতে চেয়েছেন। আর শেষের দিকে উনি হা ভোটের কথা, সেটা ঠিক মাঝামাঝিতেই উনি হা ভোটের কথা বলেছেন যে সবাই যেন হা ভোট দেয়, তাহলে পরিবর্তনটা পূর্ণাঙ্গতা পাবে। এগুলি ভালো। আমরা দুটো জিনিস খেয়াল করেছি, আমি বিশ্লেষণটা করি। এটা হলো যে জামাতের আমির উনি কিছু নীতিগত কথা বলেছেন,
কিভাবে করবেন না করবেন সে ডিটেলে উনি জান নাই। আর বিএনপি নেতা, ওনার কাছে মনে হচ্ছে উনি খুব ডিটেলে গিয়েছেন। মানে আমার কাছে মনে হয়েছে তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে এগুলি নিয়ে চিন্তা করেছেন, আমার ধারণা হয়েছে। এবং সেই চিন্তাগুলি কিভাবে কোনটা বাস্তবায়ন করবেন না করবেন, আমার মনে হয় ওনার কাছে একটা ডিটেল প্ল্যান সম্ভবত আছে এবং সেগুলি উনি শেয়ার করেছেন। হয়তো এই কারণে ওনারটা একটু ডিটেলে বলতে যেই হয়তো একটু বড় হয়েছে। আমার আরেকটা জিনিস মনে হয়েছে, আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়াতে। মিস্টার পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্স থেকে বলেন, লোকটা জাতে হিন্দু ব্রাহ্মণ, কিন্তু উনি কিন্তু অনবরত আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন ধরে উনি জামাতের পিআরও হিসেবে কাজ করছেন। জামাতকে কীভাবে ক্ষমতায় নেওয়া যায় এই সংক্রান্ত নানা ধরনের প্ল্যান উনি দিচ্ছেন। তারেক রহমানের নানা ধরনের ভুল উনি ধরছেন। বিএনপি কেন কোনো কাজের না এটা উনি বারবার করে বলছেন। এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়ায় জামাত এত স্ট্রং হওয়া সত্ত্বেও ওনার কিন্তু ভিউ প্রতিদিন আগের চেয়ে অল্প অল্প করে কমছে। তো ওনার কি জনপ্রিয়তা ধস নামলো কিনা আমি বলতে পারবো না, কিন্তু উনি যে একটা দিকে চলে যাচ্ছেন এটা ভালো। এটা অ্যাক্টিভিস্ট হিসাবে উনি জামাতের পক্ষ নিচ্ছেন, উনি নিজে মুসলমান না হয়েও নিচ্ছেন। এটা অবশ্যই জামাতের জন্য একটা বিরাট অর্জন আমি মনে করব। কিন্তু উনি একটা কথা বারবার বলছেন যে একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো ডিটেলে যাওয়া নয়, বরং নীতিগত দিকগুলি বলা। এবং ওনার এই প্রতিফলনটা আমি শফিকুর রহমানের বক্তব্যের মধ্যে পেলাম। উনি নীতিগত দিকগুলো বলেছেন, কিন্তু উনি কোনো প্ল্যানের কথা বলেন নাই। প্ল্যান না, মানে একটা নৈতিকতার ব্যাপারটা, আপনার এই কিভাবে পলিসিটার কথা বলেছেন, প্ল্যান নয় পলিসি। তো এইভাবে উনিও কিন্তু এটাই বলেন যে নেতার দায়িত্ব হবে পলিসি দেওয়া, প্ল্যান দেওয়া না। আর প্ল্যান দেবে হলো এক্সিকিউটিভ যিনি থাকবেন তারা। তো যাই হোক, আমি সেটার প্রতিফলন কিন্তু আমি শফিকুর রহমানের মানে বক্তব্যে পেলাম। এবং আমি ওনার বক্তব্য শুনতে আমার মনে একবার মানে প্রশ্ন জাগলো যে ভাই এনি চান্স পিনাকি ভট্টাচার্য ড্রাফটটা করে দেননি? তো আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু কেন মনে হলো আমি জানি না, হয়তো আমার মনের ভুল হতে পারে, আমি জানি না। কিন্তু আমার কাছে এরকম মনে হয়েছে। আর তারেক রহমানের বক্তব্য শুনে যেটা মনে হয়েছে, উনি দেশটা নিয়ে অনেক দিন ধরে আসলে ভাবছিলেন মনে হলো আমার কাছে। যখন বিদেশে ছিলেন ওনারা কিছু প্ল্যান উনি বাস্তবায়ন করতে চান হয়তোবা, কিন্তু সেগুলো কতটুকু আমাদের দেশের প্রেক্ষিতে বাস্তবায়নযোগ্য এটা নিয়ে হয়তো উনি বাস্তবায়ন করতে গেলে টের পাবেন। আমি যে কথাটা বলে শেষ করতে যে আলোচনা বড় হয়ে গেছে এমনিতেই, ছোট্ট একটা কথা যেটা আমি শুরুতেই বলেছিলাম, এই নির্বাচনের পর কি কোনো সংঘাত হতে পারে, কোনো বিরোধ দেখা দিতে পারে। আমি শুরু থেকেই বলছিলাম নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে, আমার কাছে মনে হয়েছে। কারণ যারা নাকি অশান্তি তৈরি করবে সেরকম কোনো সম্ভাবনা আমি দেখিনি। আমি বিভিন্ন সেক্টরগুলি বলেছি, বিএনপিও চায় নির্বাচন হোক, জামাতও চায় নির্বাচন হোক, সরকারও চায় একটি নির্বাচন হোক, এমনকি আওয়ামী লীগও চায় একটি নির্বাচন হোক। কাজে এই নির্বাচনে বিরোধ তৈরি হবে কেন, সংঘাত কেন হবে, এগুলো আমার যুক্তি ছিল। আমার যুক্তি সবসময় ঠিক হবে তা তো আমি মনে করি না। আমিও তো মানুষ, তাই না? আমার সীমাবদ্ধতা আছে, জ্ঞানের সীমাবদ্ধতা আছে, চিন্তার সীমাবদ্ধতা আছে, যদি ভুল তো হতেই পারে। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই দুইটা বক্তৃতা শোনার পর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমি একটু উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন সেটা বলি। আমি দুটো ভাষণের মধ্যে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম একটা শব্দ শোনার জন্য। সেই শব্দটা হলো, দুজন নেতাই বলবেন যে 12 তারিখে নির্বাচন হবে, জনগণ যে রায় দেবে আমরা সেটা মেনে নেব। মানে জনগণ যদি আমাদের বিরুদ্ধে রায় দেয় আমরা মেনে নেব। এই কথাটা আমি কোনো নেতার বক্তব্যে পেলাম না। অথচ গণতন্ত্রে কিন্তু এটাই মূল বক্তব্য। গণতন্ত্রের মূল বক্তব্য হলো আমি জনগণের মতামতকে শ্রদ্ধা করি। জনগণ যদি আমার বিরুদ্ধে মতামত দেয় তবুও আমি মেনে নেব। আমি ভাববো আমি যা করেছি তার জন্য এটাই আমার প্রাপ্য ছিল। কিন্তু এই বক্তব্যটা আমি এই দুই নেতার কারো কাছ থেকে পেলাম না। তার মানে হলো দুই নেতাই ভাবছেন যে আমাদের জয়টা সুনিশ্চিত, আমি জেতার জন্য নির্বাচন করছি। জেতার জন্যই সবাই নির্বাচন করে, কিন্তু সবাই তো জেতে না। যে না জেতে তার মনোভাবটা কি হবে? সে কি বলবে আমার জেতার কথা ছিল, সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, এগুলো বলবে? এবং এটা কিন্তু আমরা শুনে আমাদের মনটাই খারাপ হয়ে গিয়েছিল। 91 সালে যেটাকে মনে করি এদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন, সেই নির্বাচনের ফল হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে। সে নির্বাচনে আওয়ামী লীগ যখন বিজয়ী হলো তখন আমি খালেদা জিয়ার পক্ষ থেকে বলতে শুনেছিলাম, ওনারা বলেছিলেন যে স্থূল কারচুপি হয়েছে। তো এগুলো বললে কি হয়? জনগণকে অপমান করা হয়।
মানে জনগণ যে আসলে আপনার বিরুদ্ধে রায় দিতে পারে এটা আপনি মানতে চান না। এটা না মানার মাধ্যমে আপনি প্রমাণ করেন আপনি নিজেই গণতান্ত্রিক না। এবার কি হবে? এবার দুই নেতার কেউ তো বললেন না যে জনগণের রায় আমরা মেনে নেব। বলা উচিত ছিল। যখন তারা না বলেন তখন আমরা আতঙ্কিত হই। আমরা ভাবি নির্বাচনের পর যদি বিএনপি হেরে যায় কোনো কারণে, যদি দেখেন আপনি যেন ভোট বিপ্লব হয়েছে, যেটা আশা জামাত ইসলাম প্রায়ই করছেন, তাহলে বিএনপিকে সেই ফল মেনে নেবেন, নাকি বিএনপি আন্দোলন শুরু করবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তাই আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে? অথবা যদি জামাত হেরে যায়, জামাতকে সেই ফল মেনে নেবে, নাকি তারা বলবে যে নীরব ভোট আমাদের পক্ষে পড়েছিল, সেই ভোটগুলোকে চুরি করা হয়েছে? তাহলে তারা কি মানে আন্দোলন শুরু করবে, মারামারি শুরু করবে, ভোটের ফলাফলকে অগ্রাহ্য করা শুরু করবে? আমাদের ভয়টা এখানেই। গণতন্ত্র নিয়ে, ভোট নিয়ে এ ধরনের ভয় তো আমরা পেতে চাই না। এবং এই ধরনের ভয় যে পাওয়া মানে উচিত না, তার কোনো সে ধরনের কোনো বাস্তবতাও কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও তৈরি করতে পারেনি। কাজেই নির্বাচন নিয়ে আমাদের মনে যে অনিশ্চয়তা, আমাদের মনে যে ভীতি, সেটা কিন্তু থেকেই যাচ্ছে। তারপর একদিন পরে দেখি কি হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।